পশ্চিমবঙ্গের একটা বিধানসভা কেন্দ্র মেটিয়াবুরুজ। এখানকার ভোটের সংখ্যাগুলো দেখলে মনে হবে যেন এক অবিশ্বাস্য দুর্গ, কিন্তু সেই সংখ্যার গভীরে লুকিয়ে আছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন সংগ্রামের এক অন্য সত্যি। আজ আমরা ডেটা আর মানুষের অভিজ্ঞতা, এই দুই পৃথিবীকে একসঙ্গে মিলিয়ে দেখব আসল ছবিটা বোঝার জন্য। দেখুন, পশ্চিমবঙ্গের মানচিত্রে এই যে জায়গাটা, এটাই মেটিয়াবুরুজ, কলকাতা আর মহেশতলার ঠিক সংযোগস্থলে। এই ভৌগোলিক অবস্থানটাই কিন্তু এর চরিত্রটাকে একদম দ্বিখণ্ডিত করে দিয়েছে। একদিকে কলকাতার শহরী জীবনের ছোঁয়া, আর অন্যদিকে আধা শহরে এলাকার বঞ্চনা। আর এই অদ্ভুত মিশ্রণই এখানকার রাজনীতির সব হিসেব নিকেশ ঠিক করে দেয়। আমাদের আজকের পুরো বিশ্লেষণের মূল ভিত্তি কিন্তু এই কথাটা। রাজনৈতিক তর্ক বিতর্কের বাইরে গিয়ে আমরা বোঝার চেষ্টা করব সাধারণ মানুষের প্রতিদিনের জীবনের বোঝাগুলো, তাদের কাঁধের ভারগুলো কিভাবে তাদের রাজনৈতিক সিদ্ধান্তকে তৈরি করে। তো চলুন আমরা আমাদের বিশ্লেষণের প্রথম পর্বে প্রবেশ করি। এখানকার সামাজিক গঠনটা ঠিক কী রকম, কারা এখানকার ভোটার, তাদের পরিচয়টাই বা কী? আসুন একটু গভীরে গিয়ে দেখি। মেটিয়াবুরুজের রাজনৈতিক পরিচয় বুঝতে গেলে সবার আগে এর জনসংখ্যাকে বুঝতে হবে। দেখুন, প্রায় ৭০% ভোটারই মুসলিম, অর্থাৎ এটা একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ কেন্দ্র। বাকি যে ৩০% হিন্দু ভোটার আছেন, তাদের মধ্যেও বাগদি, বাউরি, মথুয়া সম্প্রদায়ের মতো বিভিন্ন গোষ্ঠীর উপস্থিতি রয়েছে। এই যে একটা দুষ্ট জনসংখ্যাগত বিন্যাস, এটাই কিন্তু এখানকার রাজনৈতিক সমীকরণের মূল চালিকা শক্তি। আগেই বলছিলাম, এই কেন্দ্রের দুটো আলাদা চেহারা। একদিকে কলকাতার শহরের ওয়ার্ড, অন্যদিকে মহেশতলার আধা শহরে এলাকা। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই দুটো ভিন্ন চেহারার এলাকার মধ্যে একটা বিষয় খুব মিল, আর সেটা হল দীর্ঘদিনের অনুন্নয়ন আর পরিষেবার অভাব। এটাই যেন এখানকার মানুষের জীবনের এক নিত্যদিনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, এবার চলুন নির্বাচনী সংখ্যাগুলোর দিকে তাকানো যাক। ডেটা আমাদের কি বলছে? আমরা দেখব কিভাবে এই সংখ্যাগুলো একটা রাজনৈতিক দুর্গ তৈরি করেছে, কিন্তু সেই দুর্গের দেওয়ালে বেশ কিছু ফাটলও কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। শুধু এই সংখ্যাটা একবার দেখুন, ৭৭%। ২০২১-এর নির্বাচনে ক্ষমতাসীন বিধায়ক একাই পেয়েছিলেন প্রায় ৭৭% ভোট। প্রথম নজরে দেখলে মনে হবে এটা একটা দুর্ভেদ্য, ভাঙা, প্রায় অসম্ভব একটা রাজনৈতিক দুর্গ। আর বৃদ্ধিটা দেখুন, ২০১৬ সালে জয়ের ব্যবধান ছিল প্রায় ১১%, আর মাত্র ৫ বছরে ২০২১-এ সেটা লাফিয়ে ৬১% পৌঁছে গেছে। রাজনৈতিক রণকৌশলের দিক থেকে দেখলে এই উত্থানটা এক কথায় অস্বাভাবিক। প্রশ্ন হল, এর পেছনে কারণটা কি? আর তার চেয়েও বড় প্রশ্ন, এত বড় আধিপত্য কি আদৌ ধরে রাখা সম্ভব? এখানে শক্তির পাশাপাশি দুর্বলতার ছায়াটাও কিন্তু বেশ স্পষ্ট। একদিকে দেখুন, তিনি ৩ বারের বিধায়ক, এলাকার সঙ্গে গভীর যোগাযোগ, আর ৭৭% একটা বিশাল ভোট ব্যাংক। কিন্তু মুদ্রার অন্য পিঠে কি আছে? দুর্বল পরিষেবা নিয়ে মানুষের তীব্র ক্ষোভ, কাটমানি বা দুর্নীতির অভিযোগ, আর একাধিক ফৌজদারি মামলা। এই দুর্বলতাগুলোই কিন্তু দুর্গের দেওয়ালে ফাটল ধরানোর জন্য যথেষ্ট। এই পর্বে আমরা রাজনৈতিক ডেটা থেকে একটু সরে আসব। আমরা এখন সরাসরি মানুষের সমস্যাগুলোর গভীরে প্রবেশ করব। এলাকার বাসিন্দাদের দৈনন্দিন জীবনে ঠিক কী কী অভিযোগ রয়েছে, চলুন সেই অভিযোগের ভূগোলটা একটু বোঝার চেষ্টা করি। এই প্রশ্নটা খুব জরুরি। যখন একটা এলাকা বছরের পর বছর ধরে অবহেলিত থাকে, যখন তার পরিকাঠামো বা পরিষেবার দিকে নজর দেওয়া হয় না, তখন তার আসল দামটা কে দেয়? সাধারণ মানুষ। তাদের দৈনন্দিন জীবন দিয়ে সেই মূল্য চোকাতে হয়। আমাদের সংবিধানে প্রতিটি নাগরিককে মর্যাদার সাথে বাঁচার অধিকার দেওয়া হয়েছে, কিন্তু এই দীর্ঘমেয়াদী অবহেলা সেই মর্যাদাকেই প্রশ্নের মুখে ফেলে দেয়। তো মানুষের ক্ষোভের মূল কারণগুলো ঠিক কি? গভীরে গেলে দেখা যাচ্ছে সমস্যা একটা নয়, অনেক। বিভিন্ন স্তরে কাটমানি বা বেআইনি কমিশনের অভিযোগ, যুবকদের মধ্যে ভয়াবহ বেকারত্ব, ভাঙাচোরা রাস্তা, আর একটু বৃষ্টিতেই জল জমে যাওয়ার নিকাশি ব্যবস্থা, ঘূর্ণিঝড় আমফানের পর ত্রাণ নিয়ে বিস্তর অভিযোগ, এমনকি জমিজমা নিয়ে সাম্প্রদায়িক উত্তেজনাও রয়েছে। এই সবকটা সমস্যা মিলেই কিন্তু মানুষের অসন্তোষের আগুনটাকে আরও বাড়িয়ে তুলছে। দুর্বল পরিষেবা, এই কথাটা শুনতে খুব সাধারণ লাগলেও এর বাস্তব রূপটা কিন্তু সাংঘাতিক হতে পারে। যেমন ধরুন, আমফানের পর যখন দিনের পর দিন বিদ্যুৎ ছিল না, তখন ক্ষুব্ধ মানুষেরা ইট ছুঁড়েছিল। এই একটা ঘটনায় দেখিয়ে দেয় যে প্রশাসনিক ব্যর্থতা কিভাবে সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে দিতে পারে। বেশ, আমরা সমস্যাগুলো তো বুঝলাম। এবার চলুন দেখি এই সমস্যাগুলোকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা ঠিক কী ধরনের কৌশল তৈরি করছে, লড়াইয়ের ময়দানে কে কিভাবে এগোচ্ছে। রাজনৈতিক লড়াইয়ের ময়দানে দুই পক্ষের অস্ত্র কিন্তু একেবারে ভিন্ন।
একদিকে ক্ষমতাসীন দলের শক্তি হল তার একেবারে তৃণমূল স্তরের সংগঠন, আর সংখ্যালঘু ভোটের ওপর প্রায় একছত্র নিয়ন্ত্রণ। অন্যদিকে চ্যালেঞ্জার বা প্রতিদ্বন্দ্বীর তুনে রয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচার আর তার সাথে মেরুকরণের রাজনীতির মাধ্যমে হিন্দু ভোটগুলোকে একজোট করার চেষ্টা। চ্যালেঞ্জারের কৌশলটা বেশ ইন্টারেস্টিং। একটা চতুর্মুখী অ্যাট্যাক। প্রথমত আগ্রাসন, মানে দুর্নীতি আর আইন শৃঙ্খলার ব্যর্থতাকে সামনে এনে সরাসরি আক্রমণ। দ্বিতীয়ত স্থিতিশীলতা, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের কল্যাণমূলক প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি। তৃতীয়ত উদ্ভাবন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রত্যেক ভোটারের কাছে পৌঁছানোর চেষ্টা। আর চতুর্থত সুরক্ষা, নিজেদেরকে হিন্দু পরিচয়ের রক্ষাকর্তা হিসাবে তুলে ধরা। এই চারটে স্তম্ভের ওপরই তাদের পুরো কৌশলটা দাঁড়িয়ে আছে। এতক্ষণ তো আমরা সমস্যা আর রাজনৈতিক কৌশল নিয়ে অনেক কথা বললাম, কিন্তু এবার সবচেয়ে জরুরি অংশে আসা যাক। শুধু সমস্যা বা রাজনীতি নয়, সমাধানটা কি হতে পারে? একটা ডেটা ভিত্তিক পরিকল্পনা, যার লক্ষ্য শুধু ভোটে জেতা নয়, বরং সত্যিকারের সুশাসন প্রতিষ্ঠা করা। সমাধানের শুরুটা করতে হবে মানুষের সবচেয়ে বড় সমস্যাটা দিয়ে। এখানকার মানুষের প্রধান ক্ষোভ ভাঙা রাস্তা আর বন্ধ নিকাশি ব্যবস্থা নিয়ে। তাই তার জন্য ৫০ কোটি টাকার একটা সুনির্দিষ্ট প্রকল্প। এটা শুধু একটা ফাঁকা প্রতিশ্রুতি নয়, একটা পরিমাপযোগ্য বাস্তবসম্মত সমাধান। দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদক্ষেপটা হল পানীয় জল। এটা মানুষের একটা মৌলিক অধিকার। তাই ২০ কোটি টাকা বিনিয়োগ করে প্রত্যেক বাড়িতে পাইপলাইনের মাধ্যমে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার পরিকল্পনা। এটা বাস্তবায়িত হলে এলাকার মানুষের জীবনযাত্রার মানটাই বদলে যাবে। শুধু পরিকাঠামো গড়লেই তো হবে না, মানুষের জীবিকার কথাও ভাবতে হবে। তাই এই পরিকল্পনায় কর্মসংস্থানের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। একটা নতুন স্কিল ডেভেলপমেন্ট সেন্টার বা দক্ষতা উন্নয়ন কেন্দ্র তৈরি করা, যেখানে প্রতি বছর অন্তত ১,০০০ যুবক যুবতীকে আধুনিক কাজের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। এটা সরাসরি বেকারত্বের সমস্যায় আঘাত আনবে। আমরা আমাদের বিশ্লেষণের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এই সমস্ত তথ্য, ডেটা আর কৌশল থেকে আমরা আসলে কি শিখলাম? মূল বিষয়টা কি? চলুন সেটা একবার বুঝে নিই। এই পুরো বিশ্লেষণের সারমর্ম হল পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ধারণা। এর মানেটা কি? এর মানে হল রাজনীতি কেবল ক্ষমতা দখলের লড়াই নয়, এটা আসলে একটা বিজ্ঞান। ডেটা আর সঠিক কৌশল ব্যবহার করে মানুষের আসল সমস্যাগুলো খুঁজে বের করা এবং তার একটা পরিমাপযোগ্য সমাধান দেয়া। তবে মনে রাখতে হবে, ডেটা ব্যবহারের সময় মানুষের গোপনীয়তা এবং সম্মতির বিষয়টা অত্যন্ত জরুরি, যা ভারতের ডিপিডিপি আইন দ্বারা সুরক্ষিত। এই কথাটা দিয়েই হয়তো পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যায়। নির্বাচনে একবার জিতে যাওয়াটাই শেষ কথা নয়। আসল জনমত, আসল শক্তি তৈরি হয় প্রতিদিন মানুষের জন্য কাজ করে, তাদের সমস্যার সমাধান করে আর তাদের বিশ্বাস অর্জন করে। আর আমরা এই একটা বড় প্রশ্ন দিয়ে আজকের আলোচনা শেষ করছি। যদি গভর্নেন্স বা সুশাসনকে একটা ইঞ্জিনিয়ারিং প্রবলেম হিসেবে দেখা হয়, যেখানে ডেটা, কৌশল আর সঠিক পরিকল্পনা দিয়ে মানুষের মূল সমস্যাগুলো সমাধান করা যায়, তাহলে কি এমন কোনো রাজনৈতিক দুর্গ আছে যা অভেদ্য থাকতে পারে? এই প্রশ্নটা আমাদের সবাইকে রাজনীতি আর নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে ভাবতে বাধ্য করে। যদি আপনিও চান একজন জনকেন্দ্রিক নেতা হয়ে নিজের নির্বাচনী এলাকার উন্নয়ন করতে, তাহলে যোগাযোগ করুন blueprintstrategies.ai এর সাথে। আমাদের ইমেল আইডি bgr@blueprintstrategies.ai অথবা ফোন করুন 08042041602 নম্বরে।